৩৭ বছরের মধ্যে এই প্রথম রাষ্ট্রীয় অনুষ্ঠানে ছিলেন না ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি কি সুস্থ আছেন? এবার মুসলিমদের ছবিতে আসামের মুখ্যমন্ত্রীর গুলি, একে গণহত্যার উস্কানি বলছে বিরোধী দল কংগ্রেস। চুপ কেন মোদী সরকার? শত শত ভুতুরে জাহাজ ভাসছে মাঝ সাগরে, সেগুলিতে আছে কোটি কোটি ডলারের তেল। কারা সেগুলোর মালিক? এর পেছনে কোনো ভয়ঙ্কর ব্যবসা জড়িত? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। ৩৭ বছরের মধ্যে এই প্রথম সামরিক বাহিনীর অনুষ্ঠানে হাজির হননি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার অনুপস্থিতিতে ডালপালা মেলছে আশঙ্কা আর সন্দেহ। পরদিন তার একটি ভাষণ টেলিভিশনে সম্প্রচার করা হলেও শত্রু আর শুভাকাঙ্ক্ষীদের প্রশ্ন, ভালো আছেন তো, সুস্থ আছেন তো খামেনি? কোথায় আছেন তিনি? গুপ্ত হত্যা থেকে বাঁচতে আড়ালের আশ্রয় নিয়েছেন কি ইরানের সর্বোচ্চ নেতা? বিস্তারিত মেহরাব হোসেন খানের ডেস্ক রিপোর্টে। দেশবাসীর মনোবল বাড়ানো আর শত্রু দেশের চোখ রাঙানির পাল্টা জবাব দিতে ইরানের সামরিক বাহিনীর এমন সাড়ম্বর আয়োজন বেশ সুপরিচিত। এমন প্রতিটি আয়োজনে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্যে জনগণ উদ্দীপ্ত হলেও এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। ৮ ফেব্রুয়ারি ইরানের বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর গুরুত্বপূর্ণ আয়োজনে ছিল না তার দৃঢ় সংকল্পবদ্ধ দেশাত্মবোধ জাগ্রত করা বক্তব্য। এখানেই শেষ নয়, গত ৩৭ বছরের রীতি ভেঙে রাষ্ট্রীয় কোনো আয়োজনে অনুপস্থিত ছিলেন তিনি। এতে জনমনে উঁকি দিচ্ছে অস্বস্তিকর নানা প্রশ্ন। যুক্তরাষ্ট্রের সাথে চরম টানাপোড়েনের এমন স্পর্শকাতর সময়ে আড়ালে কেন খামেনি? কোনো কারণে কি তার নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে? সুস্থ আছেন তো খামেনি? জনমনে তৈরি হওয়া নানা প্রশ্ন উড়িয়ে দেওয়ার যে সুযোগ নেই তা আলী খামেনির শাসনামলে নজর দিলে বুঝতে অসুবিধা হবার কথা নয়। দেশের চরম মুহূর্ত, এমনকি কোভিড অতিমারির সময়ও সকল স্বাস্থ্যবিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাষ্ট্রীয় অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থেকে জনগণের মনোবল চাঙ্গা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা। তাই এবার হোঁচট খাওয়ার মতো ব্যতিক্রমী এই পরিস্থিতিকে ভালোভাবে নিচ্ছে না শত্রু মিত্ররা। গুঞ্জন গুজব ডালপালা মেললেও বিমান বাহিনীর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে আলী খামেনির অনুপস্থিতির ২৪ ঘণ্টা পার হলেও এ বিষয়ে স্পষ্ট সরকারি কোনো ব্যাখ্যা না আসলেও টেলিভিশনে প্রচার করা হয়েছে আলী খামেনির ভাষণ, যেখানে তিনি বলেছেন যুক্তরাষ্ট্রের সাথে চলমান সমঝোতা আলোচনায় যোগ দিতে ১০ ফেব্রুয়ারি ওমানে যাবেন তার এক উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি। আলী খামেনির অনুপস্থিতির সুযোগে তাকে নিয়ে গুজবের আগুনে বাতাস দিতে নেতিবাচক প্রতিবেদন প্রকাশের প্রতিযোগিতায় নেমেছে ইরানের শত্রু দেশগুলোর গণমাধ্যম। ইসরায়েলের গণমাধ্যমে বলা হচ্ছে মার্কিন হামলার ভয়ে পালিয়ে আছেন খামেনি। সেই সাথে সরকার বিরোধী বিক্ষোভে সৃষ্ট পরিস্থিতিকেও ভয় পাচ্ছেন তিনি। যদিও দেশের বাইরে থেকে নিয়ন্ত্রিত ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে অনেক আগেই দাবি করা হয়েছে মার্কিন হামলার ভয়ে তাঁকে ইরানের একটি বাংকারে সরিয়ে নিয়েছেন তার ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তারা। আর আলী খামেনির সাথে সরকার ও জনগণের সংযোগ রক্ষার দায়িত্ব পালন করছেন খামেনির ছেলে মাসুদ খামেনি। এমন সময় আলী খামেনিকে নিয়ে গুঞ্জনের সূত্রপাত হলো যখন সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতি এড়াতে ওয়াশিংটনের সাথে আলোচনা করছে তেহরান। যদিও এর মধ্যেই জারি আছে পাল্টাপাল্টি হুমকি। আক্রান্ত হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলায় হাজারো সেনাকে খতম করার নয়া হুমকি দিয়েছে তেহরান। এর আগে গত বছর ইসরায়েলের সাথে ১২ দিনের যুদ্ধকালীন আলী খামেনি কিছুদিনের জন্য বাংকারে ছিলেন বলে জানিয়েছে একাধিক গণমাধ্যম। তাই ইরানের সর্বোচ্চ নেতার এইবারের পদক্ষেপ কি গুরুতর কিছু ইঙ্গিত দিচ্ছে? শিগগিরই কি শত্রুর হামলায় আক্রান্ত হতে যাচ্ছে ইরান? মেহরাব হোসেন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি বন্ধ না করলে ইরানে হামলার ব্যাপারে এককভাবে সিদ্ধান্ত নেবে ইসরায়েল। সম্প্রতি যুক্তরাষ্ট্রকে একথা জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ইরানের মিসাইল কর্মসূচিকে হুমকি মনে করে একটি রেড লাইন নির্ধারণ করেছে নেতানিয়াহু সরকার। আর লাইন অতিক্রম হলেই ইরানে হামলা চালাবে ইসরায়েল। ইরানও ছেড়ে দিয়ে কথা বলছে না। হামলার বিপরীতে পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। ইরানে এককভাবে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। যুক্তরাষ্ট্র হামলা না চালালে
তারা একাই ইরানের মাটিতে হামলা চালাবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রকে এ বিষয়ে বার্তা দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েল জানিয়েছে তারা তেহরানের মিসাইল কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন। এটি রেড লাইন ছাড়ালে তা ইসরায়েলের জন্য হুমকি। তাই রেড লাইন অতিক্রম না করতে হুঁশিয়ারি উচ্চারণ করছে ইসরায়েল। ইরানের মিসাইল কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণও করছে তারা। অতিক্রম করলেই যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই হামলা চালাবে ইসরায়েলি বাহিনী। ইরান আঞ্চলিক সংঘাত চায় না। আয়াতুল্লাহ আলী খামিনির দেশ যে কোনো অবস্থায় শান্তির পথে হাঁটতে চায়, তবে কারো হুমকিতে ভয় পায় না তেহরান। দেশটির সশস্ত্র বাহিনীর প্রস্তুতির কথা জানিয়ে শীর্ষ এক সেনা কর্মকর্তা বলেন, তেহরান তার অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তি নিয়ে সবসময় কাজ করছে। প্রতিরক্ষা ব্যবস্থাও অত্যন্ত শক্তিশালী। কেউ সহজেই ইরানকে দুর্বল করতে পারবে না। সেই চেষ্টা করলে ব্যর্থ হবে তারা। আর ইরান তার সর্বোচ্চ শক্তি দিয়ে শত্রুর মাটিতে হামলা চালাবে বলেও হুঁশিয়ারি দেন এই সেনা কর্মকর্তা। ওমানে ভালো শুরুর পর আগামী সপ্তাহে আবারও আলোচনায় বসার ব্যাপারে আশাবাদী ইরান যুক্তরাষ্ট্র। আলোচনার আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছ থেকে যথাযথ সম্মান আশা করছেন। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মাসুদ পেজিশকিয়ান বলেন, ইরান জাতির সম্মানের বিপরীতে সম্মান ও বল প্রয়োগের জবাব কঠোরভাবে দিয়ে থাকে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একই সুরে বলেছেন, যুক্তরাষ্ট্র আন্তরিকতা দেখালে পরোক্ষ আলোচনায় এগিয়ে যাবে তেহরান। পরমাণু ইস্যু নিয়ে আলোচনার ব্যাপারে আগ্রহী হলেও মিসাইল নিয়ে কোনো আলোচনা করবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। এছাড়া যুক্তরাষ্ট্রের অযৌক্তিক কোনো দাবি মেনে নেওয়া হবে না বলেও জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার মুসলিমদের ছবির দিকে গুলি চালালেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আর এই দৃশ্যের একটি ভিডিও ছড়িয়ে পড়লে ভারত জুড়ে নতুন করে দেখা দিয়েছে রাজনৈতিক উত্তেজনা। বিরোধীদের অভিযোগ, এটি সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার ডাক দেওয়ার শামিল। এরই মাঝে ভিডিওটি মুছে ফেলা হলেও এ নিয়ে বিতর্ক থামছে না। তবে নিজ দেশে সংখ্যালঘুদের নিয়ে এমন উস্কানিমূলক কাজের কেন চুপ মোদী সরকার? হিজল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি বিতর্কিত ভিডিও প্রকাশের পর ভারত জুড়ে তীব্র রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। ভিডিওটিতে দেখা যায় মুখ্যমন্ত্রী একটি বন্দুক হাতে নিয়ে দেয়ালে টাঙানো একটি ছবির দিকে গুলি ছুড়ছেন। ছবিতে মুসলিমদের পোশাক পরা দুই ব্যক্তিকে দেখা যায়। এর মধ্যে একজন আসাম কংগ্রেস পার্টির সভাপতি গৌরব গাগৈ। তাকে টুপি পরা অবস্থায় দেখানো হয়েছে। তার পাশে টুপি পরিহিত আর এক প্রবীণ মুসলিম। ভয়াবহ এই ভিডিওর তীব্র সমালোচনা করে কংগ্রেস সহ বিরোধীরা অভিযোগ তুলছে, এটি সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার ডাক দেয়ার শামিল। এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস সহ বিভিন্ন ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভিডিওটি প্রথমে সামাজিক মাধ্যম এক্স-এ আসাম বিজেপির অফিসিয়াল হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়। ভিডিওতে যে দেয়ালে ছবিগুলো টাঙানো ছিল সেখানে বড় অক্ষরে লেখা ছিল নো মার্সি, অর্থাৎ কোনো দয়া নয়। পোস্টটির ক্যাপশনে ব্যবহার করা হয় পয়েন্ট ব্ল্যাঙ্ক শুট। ব্যাপক সমালোচনার মুখে পড়ার পর ভিডিওটি মুছে ফেলা হলেও ততক্ষণে সেটি ভাইরাল হয়ে যায়। অনলাইন দুনিয়া সহ এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে নানা মহলে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, এটি কোনো সাধারণ ট্রল ভিডিও নয়, বরং সুস্পষ্টভাবেই গণহত্যার ডাক। বিজেপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা বহু দশক ধরেই এমন ঘৃণার রাজনীতি লালন করে এসেছে। ক্ষমতার শীর্ষ থেকেই এই বিষ ছড়ানো হচ্ছে। তিনি এ বিষয়ে বিচার বিভাগের হস্তক্ষেপ দাবি করেন। কংগ্রেসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকেও ভিডিওটির নিন্দা জানানো হয়। সেখানে বলা হয়, বিজেপির আসাম প্রদেশের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে এমন একটি ভিডিও পোস্ট করা হয়েছে যা সংখ্যালঘুদের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে হত্যাকে মহিমান্বিত করার ইঙ্গিত দেয়। একে ঘৃণ্য ও আতঙ্কজনক উল্লেখ করে পোস্টে আরো বলা হয়, এটি কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা নয়। তারাও এ ধরনের কন্টেন্টকে গণহত্যা ও গণসহিংসতার উস্কানি হিসেবে উল্লেখ করেছে। এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসও। দলের পক্ষ থেকে বলা হয়, এই ভিডিও ভারতীয় রাজনীতিকে রক্তপিপাসা, বিদ্বেষ এবং মুসলিমদের প্রকাশ্য অমানবিকীকরণের পর্যায়ে নামিয়ে এনেছে। হিমন্ত বিশ্ব শর্মাকে ধিক্কার জানিয়ে তৃণমূল কংগ্রেস আরো বলে, এই একই ব্যক্তি এর আগেও রিকশা ভাড়া কম দিয়ে সংখ্যালঘুদের হয়রানি করতে উস্কানি দিয়েছিল। এখন সেই নিষ্ঠুরতা আরো দানবীয় হয়ে উঠেছে। বিজেপি এখন আর ইঙ্গিত দিচ্ছে না, তারা রক্তের জন্য হুঙ্কার দিচ্ছে আর চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে, পারলে তাদেরকেও থামাক। আসামের মুখ্যমন্ত্রী এর আগেও বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্যের জন্য সমালোচিত হয়েছেন। বিরোধীদের দাবি, এই ভিডিও সেই ধারাবাহিক ঘৃণামূলক বক্তব্য ও আচরণেরই সম্প্রসারণ।
তীব্র সমালোচনার মুখে ভিডিওটি এরই মাঝে মুছে ফেলা হয়েছে। এরপরও রাজনৈতিক মহলে বিতর্ক থামেনি। বিরোধী দলগুলো বলছে কেবল ভিডিও সরিয়ে নেওয়া যথেষ্ট নয়, এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া জরুরি। এই ঘটনায় আসামের রাজনীতি এবং জাতীয় পরিসরে সংখ্যালঘুদের নিরাপত্তা ও বাক স্বাধীনতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। শত শত পরিত্যক্ত ভুতুরে জাহাজ ভেসে চলছে সাগরের মাঝে। 400-রও বেশি জাহাজে নাবিকের সংখ্যা 6000-এর বেশি। কিন্তু আসলেই কি সেগুলো ভুতুরে জাহাজ? বলা হচ্ছে সেগুলো আসলে কোটি ডলারের তেল বোঝাই ট্যাঙ্কার। কিন্তু এগুলোর মালিক কারা তা নিয়ে রহস্য রয়েছে। তা নিয়ে রয়েছে গভীর রহস্য। কেন মাঝ সমুদ্রে আটকে পড়ে আছে হাজারো নাবিক? কোন উদ্দেশ্যে গড়ে উঠেছে এই অদৃশ্য নৌবহর? এর পেছনে কি লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো গোপন ব্যবসা? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। গভীর সমুদ্রে থেমে আছে শত শত বিশাল তেলবাহী জাহাজ। ভেতরে মজুদ কোটি কোটি ডলারের তেল, কিন্তু নেই মালিক পক্ষের কেউ। চলছে না পরিত্যক্ত জলযানগুলোর ইঞ্জিন। আন্তর্জাতিক জলসীমায় ভাসতে থাকা এসব তেল বোঝাই ট্যাঙ্কারে খাবার ও চিকিৎসা ছাড়াই আটকে আছে হাজারো অসহায় নাবিক। গত 1 বছরে হঠাৎ করে বেড়েছে পরিত্যক্ত তেল ট্যাঙ্কারের সংখ্যা। সংকটের কেন্দ্রে রয়েছে রাশিয়ার শ্যাডো ফ্লিট নামের অদৃশ্য তেল পরিবহন নেটওয়ার্ক। পশ্চিমা নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে তেল রপ্তানি জন্য শ্যাডো ফ্লিট ব্যবহার করে রুশ ব্যবসায়ীরা। তেল পাচার ও গোপন বাণিজ্যে ছদ্মবেশী নৌবহর কাজে লাগায় ইরান ও ভেনিজুয়েলার মতো বিভিন্ন দেশ। বেনামি কিংবা মালিকানার তথ্য গরমিল করে সাগরে নামানো তেল ট্যাঙ্কার আন্তর্জাতিক বাজারে বহুদিন থেকেই আলোচনার বিষয়। কিন্তু এই সংকট কতটা ভয়াবহ সেটা সহজে সামনে আসে না। সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে 2016 সালে বিশ্বজুড়ে পরিত্যক্ত জাহাজের সংখ্যা ছিল মাত্র 20টি, অথচ 2025 সালে এসে তা বেড়ে দাঁড়িয়েছে 410টিতে। এর জেরে মোট ক্ষতিগ্রস্ত নাবিকের সংখ্যা হয়েছে 6000-এরও বেশি। জাতিসংঘের দেয়া তথ্য অনুযায়ী শুধুমাত্র 2025 সালেই পরিত্যক্ত নাবিকদের পাওনা বকেয়া বেতন দাঁড়িয়েছে প্রায় $2.5 কোটি ডলার। পরিত্যক্ত জাহাজের সংখ্যা বৃদ্ধির পেছনে বড় কারণ হিসেবে উঠে আসছে শ্যাডো ফ্লিটের কথা। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে রাশিয়া, ইরান ও ভেনিজুয়েলার তেল পরিবহনে ব্যবহৃত হয় এসব ট্যাঙ্কার। কিন্তু পুরনো ও ঝুঁকিপূর্ণ জাহাজগুলোর মালিকানা বেশিরভাগ সময়ই পরিষ্কার নয়। অনেক সময় এগুলো নিবন্ধন করা থাকে ফ্ল্যাগ অফ কনভিনিয়েন্স বা সরকারের নিয়ন্ত্রণ দুর্বল এমন কোনো দেশে। পানামা, লাইবেরিয়া বা মার্শাল আইল্যান্ডসের পাশাপাশি গাম্বিয়ার মতো দেশও এখন কাগজে কলমে বহু ট্যাঙ্কারের নিবন্ধন দিচ্ছে। 2025 সালে বিশ্বব্যাপী পরিত্যক্ত জাহাজের 82%ই ছিল এই ধরনের রাষ্ট্রীয় পতাকার অধীনে। তেলবাহী ট্যাঙ্কার পরিত্যক্তের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে শীর্ষে রয়েছে ভারত। বিপদে পড়া নাবিকদের 18%ই ভারতীয়। এরপর রয়েছে ফিলিপাইন ও সিরিয়ার নাবিকরা। ইতিমধ্যেই 86টি বিদেশি জাহাজকে কালো তালিকাভুক্ত করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক নাবিক ইউনিয়নগুলোর দাবি, পতাকা প্রদানকারী দেশগুলো এড়িয়ে যাচ্ছে নিজেদের দায়িত্ব। লিখিত আইন থাকলেও মালিকপক্ষ ও পতাকার মধ্যে সংযোগ নিশ্চিত করার কোনো রকম সত্যিকারের উপায় নেই। ফলে শেষ পর্যন্ত নাবিকেরাই পড়ছেন জটিল সংকটে। চীনের জলসীমার বাইরে আন্তর্জাতিক সমুদ্রে পরিত্যক্ত রাশিয়ার এক তেলবাহী জাহাজের পরিস্থিতি ছিল ভয়াবহ। প্রায় 7,50,000 ব্যারেল রাশিয়ান অপরিশোধিত তেল বোঝাই ছিল সেই ট্যাঙ্কারে। মাসের পর মাস বেতন না পাওয়ায় জাহাজটিকে পরিত্যক্ত ঘোষণা করে আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশন। এমনভাবে পৃথিবীর বিভিন্ন স্থানে বেনামি জাহাজের সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে। কখনো ইরান, কখনো রাশিয়া, কখনো ভেনিজুয়েলা। পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল বিক্রির অন্যতম হাতিয়ার এসব পরিত্যক্ত ট্যাঙ্কার আগামীতে তৈরি করবে বৈশ্বিক সংকট। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বাণিজ্য সম্প্রসারণ এবং প্রতিরক্ষা সহ অন্যান্য খাতে সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। 8 ফেব্রুয়ারি কুয়ালালামপুরে দুই নেতার উপস্থিতিতে মোট 11টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়াও মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যে ভারত একটি কনসুলেট খোলার উদ্যোগ নিয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। সেমিকন্ডাক্টর আর প্রতিরক্ষা, ভবিষ্যতের দুই শক্তিশালী অস্ত্র নিয়ে এবার একজোট হল ভারত ও মালয়েশিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আনোয়ার ইব্রাহিমের ঐতিহাসিক বৈঠকে এলো বিশাল বাণিজ্যিক অঙ্গীকার। আঞ্চলিক স্থিতিশীলতা আর প্রযুক্তিগত উৎকর্ষতায় দুই দেশের এই বন্ধুত্ব এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। 7 ফেব্রুয়ারি 2 দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিমানবন্দরে মোদিকে ব্যক্তিগতভাবে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কুয়ালালামপুরে বিভিন্ন স্কুল ও কলেজের ১০০ জন শিক্ষার্থী দুই দেশের পতাকা নেড়ে তাকে স্বাগত জানায়। তার আগমন উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। ৮ ফেব্রুয়ারি মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় পেরদানা পুত্রা কমপ্লেক্সে মোদিকে আনুষ্ঠানিক গার্ড অফ অনার ও লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এরপর নরেন্দ্র মোদী ও আনোয়ার ইব্রাহিম এক একান্ত বৈঠকে মিলিত হন। সেখানে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য এবং ডিজিটাল প্রযুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। দুই নেতার উপস্থিতিতে সেমিকন্ডাক্টর, দুর্যোগ ব্যবস্থাপনা এবং সাইবার নিরাপত্তা সহ মোট ১১টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দুই দেশের সীমান্ত বাণিজ্য সহজ করতে স্থানীয় মুদ্রা ব্যবহারের প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়েও একমত হয়েছেন দুই নেতা। বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসবাদ দমন, গোয়েন্দা তথ্য ভাগাভাগি এবং সামুদ্রিক নিরাপত্তায় সহযোগিতা জোরদার করার ঘোষণা দেন নরেন্দ্র মোদী। অন্যদিকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানান, দুই দেশের সম্পর্ক এখন আর সাধারণ দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। ভারত এখন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বিশ্ব অর্থনীতি ও বাণিজ্যে ভারতের এই উত্থান বিস্ময়কর। ফলে আসিয়ান অঞ্চলের দেশ হিসেবে মালয়েশিয়া ভারতের সাথে কাজ করে দারুণভাবে উপকৃত হবে। ২০২৫ সালে আমাদের দুই দেশের বাণিজ্য $18 বিলিয়ন পৌঁছেছে। আমরা এখন এটিকেও ছাড়িয়ে যেতে চাই। সহযোগিতার আরও নতুন নতুন পথ ও সুযোগ তৈরি করতে চাই। এই সফরের মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মালয়েশিয়ার বর্নিও দ্বীপের সাভা রাজ্যে ভারতের একটি কনসুলেট খোলার উদ্যোগ নিয়ে। বিশ্লেষকরা মনে করছেন এটি ভারতের নিছক কোনো প্রশাসনিক উদ্যোগ নয়, বরং অত্যন্ত সুদূরপ্রসারী কৌশলগত এবং ভূরাজনৈতিক পদক্ষেপ। সাবা রাজ্যটি ভৌগোলিকভাবে দক্ষিণ চীন সাগরের কাছে অবস্থিত। এই অঞ্চলটি বর্তমানে বিশ্বের অন্যতম বিতর্কিত জলপথ, যেখানে চীনের আধিপত্য বিস্তারের চেষ্টা প্রবল। সাভাতে কনসুলেট থাকার অর্থ হল ভারত এই গুরুত্বপূর্ণ মেরিটাইম রুটের একদম কাছাকাছি তার উপস্থিতি জানান দিচ্ছে। ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলো যখন এই রুট দিয়ে চলাচল করবে, তখন এই কনসুলেটটি লজিস্টিক সাপোর্ট হিসেবে কাজ করবে। অর্থাৎ ভারত এখানে ঘাঁটি না বানিয়েও তার নৌবাহিনীকে এই সাগরে মোতায়েনের সুযোগ পাবে। এছাড়া ব্লু ইকোনমি বা সামুদ্রিক সমুদ্র আহরণে মালয়েশিয়ার সাথে ভারতের যৌথ গবেষণার পথ প্রশস্ত হবে, যা ভারতের অ্যাক্ট ইস্ট পলিসিকে আরও শক্তিশালী করবে। মালয়েশিয়া নিজেও এই অঞ্চলে চীনের আধিপত্যে কিছুটা ভীত। চীন বরাবরই দক্ষিণ পূর্ব এশিয়াকে তার নিজের আঙিনা হিসেবেই বিবেচনা করে। সাবা দ্বীপের অবস্থান চীনের বিতর্কিত 9 লাইনের খুব কাছে। ফলে ভারতের সেখানে কনসুলেট খোলাকে চীনের একচ্ছত্র আধিপত্যের প্রতি একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এ ছিল আজকের মতো। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।